সহজ বিষয় হচ্ছে বাংলাদেশে ভোট ছিল না। ভোট থাকলে কোনো রাজনৈতিক দল যদি এই ধরনের আচরণ করে জনগণ তাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু জনগণকে তো প্রত্যাখ্যান করার সুযোগই দেওয়া হয় নাই। যে আচরণগুলি তারা করেছেন, যেমন আমরা দেখেছি এরকম প্রশ্নোত্তরের অনুষ্ঠানে বলা হয়েছে যে কি পেয়েছি সেটা বড় কথা না, কি দিয়েছি সেটা বড় কথা। তো কি দিয়েছি এইভাবে যদি কথা বলেন তাহলে তো আমাদের পক্ষে, তারপরে যেমন বলা হয়েছে যে আপনার রাস্তায় আমরা টোল নিব কিংবা নিব, আমরা কি এতখানি, অথচ আমাদেরকে সবকিছু দিতে হবে। এবং আমাদের এখানে যে টোল ধার্য করা হচ্ছে সেটা একটু অস্বাভাবিক, 65 পয়সা টোল। হ্যাঁ, খুব অস্বাভাবিক টোল। তো এই যে বিষয়গুলি হয়েছে সেগুলি কিন্তু মানুষের চোখের সামনে হয়েছে, কিন্তু মানুষ কি করে প্রতিবাদ করবে? মানুষ কি আসলে সবসময় রাস্তায় নেমে প্রতিবাদ করে? না, মানুষ যেটি করে সেটি হচ্ছে সেই রাজনৈতিক দলকে ভোটে প্রত্যাখ্যান করে। স্থানীয় সরকার বলেন, ছাত্র সংসদ বলেন, সব জায়গাতে মানুষ না বলতে শুরু করে, কিন্তু এই না বলার সুযোগটাই তো মানুষের ছিল না। আমি সবসময় বলি যে হ্যাঁ থেকে আসলে বড় কিছু হয় না, না থেকে বড় কিছু হয়। আমরা যা কিছু ঠিক সেটাকে হ্যাঁ না বললেও কিন্তু সেটা চলছে এবং সেখানে তো কেউ বাধা দিবে না, কিন্তু যখন যা ঠিক না সেখানে যখন কেউ না করে, ওই নাই হচ্ছে পরিবর্তনের সূচক। যখন বলা হলো যে উর্দু হবে রাষ্ট্রভাষা, একদল তরুণ না বললেন। যখন বলা হলো যে এইখানে ভোট হবে না, একদল তরুণ বললেন না, ভোট হবে। যখন বলা হলো যে তোমরা তোমাদের অধিকার পাবে না, একদল তরুণ বললেন যে অধিকারের প্রশ্নে আমরা রাষ্ট্র তৈরি করব, আমরা স্বাধীন রাষ্ট্র তৈরি করব। যখন এই একইভাবে আমরা গণতন্ত্রহীন একটা সমাজে গিয়ে পৌঁছেছি, আবারও তরুণরাই বলেছে যে আমরা একটা বৈষম্যমুক্ত সমাজ চাই। কেন? কারণ তরুণদের সামনে ভবিষ্যৎ থাকে। যাদের বয়স একটা প্রান্তে পৌঁছেছে তাদের কিন্তু পুরোটা অতীত অভিজ্ঞতা, কিন্তু তরুণদের সামনে হচ্ছে দেশ গড়ে তোলার, যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার আলাদা উৎসাহ থাকে। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যানের সুযোগই জনগণ পায়নি। দ্বিতীয় হয়েছে যেটি, সেটা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন যে অত্যন্ত সুকৌশলে কিছু কিছু জায়গাতে পার্শ্ববর্তী দেশের প্রভাব বিস্তারের জন্য রাষ্ট্র সাহায্য করেছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এটা আপনার রিপোর্টারদেরকে বলতে পারেন একটা রিপোর্ট তৈরি করতে। সেটি হচ্ছে যে বাংলাদেশের অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কোন কোন এজেন্সিতে ভারতীয় কর্মীরা কাজ করেছেন, ভারতীয় মিডিয়া কনসালটেন্টরা কাজ করেছেন। ভারতীয়রা এইখানে এই চাকরি নিয়ে এসেছে এবং এসে তারা আমাদের নাটক, আমাদের সিনেমা, আমাদের বিজ্ঞাপন দেওয়া, আমাদের স্পন্সর, এই বিষয়গুলিকে প্রভাবিত করেছে। বাংলাদেশে বহু মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের অ্যাডভার্টাইজিং এর দায়িত্বটি দিয়ে দিয়েছিলেন পাশের দেশের হেডকোয়ার্টারে। আমি মানে আমাদের দেশের বিজ্ঞাপন আসতো বাইরের দেশ থেকে, বাইরের দেশ না, সিদ্ধান্ত বাইরে থেকে, এবং তারা ঠিক করে বাংলাদেশে কি হবে এবং হবে না। আমি আমার ব্যক্তিগত একটি কথা আজকে বলি। আমি একটি কুইজের অনুষ্ঠান করতাম, একজন ভারতীয় কনসালটেন্ট এসে বললেন কুইজের অনুষ্ঠান বাংলাদেশে করতে হবে কেন? এটা তো ইন্ডিয়াতে সব চ্যানেলে হয়, দেখলেই পারে, এখানে দেখার দরকার। আমাদের এখানে আমাদের ছেলেরা যে অংশ নেয় এটা তার কাছে গুরুত্বপূর্ণ না। তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কুইজের একটা অনুষ্ঠান হবে, ওখানে ইন্ডিয়ান ছেলে মেয়েরা গিয়ে কুইজের উত্তর দিবে আর ওনার যে প্রোডাক্ট সেটা ওইখানে বিজ্ঞাপন দিবে, ওইটাই আমরা দেখব। কিন্তু আমাদের এখানে একটা কুইজের অনুষ্ঠান মানে শুধু কুইজ করা না। এই ছেলেটা যখন ছোট্ট একটা ছেলে, সে ওই কুইজের অনুষ্ঠানে আসে এবং সে সেখানে অংশ নেয়। সে দেশ এবং জাতি সম্পর্কে, আন্তর্জাতিকতা সম্পর্কে জেনে উত্তর দিয়ে সে একটা প্রসেসের মধ্যে দিয়ে বড় হয়। আমি আপনাকে একদম উদাহরণ দিয়ে বলতে পারবো, আমি যে কুইজের অনুষ্ঠানটা করতাম সেই কুইজ অনুষ্ঠানের উপস্থাপক থেকে শুরু করে যারা অংশ নিয়েছে, এই সবগুলি ছেলে মেয়ে আজকে বাংলাদেশে বড় বড় জায়গাতে কাজ করছে। এই ছেলে মেয়েগুলোর সুযোগ যে কেড়ে নিল, ভবিষ্যতে এরকম ছেলে মেয়েরা আসতে পারে, এরকম একটা কুইজ অনুষ্ঠানের সুযোগ যে কেড়ে নেওয়া হলো, এটা কেন করলো? কারণ ওই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ভারতীয়দের প্রভাব বিস্তৃত হলো। এখন আপনি শুধু এইভাবে দেখলেই হবে না, আপনি দেখবেন যে আমাদের এখানে আরো কিছু জায়গাতে আমাদের সংস্কৃতি যাতে ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র একটি পলিসি তৈরি করে আমাদের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে। একের পর এক সিনেমা হল ভেঙে গেছে, কিন্তু আমাদের এখানে নতুন সিনেমা হল তৈরি করার জন্য রাষ্ট্র কোনো প্রণোদনা দেয় নাই। উল্টা ওইখানে মার্কেট তৈরি হয়েছে, ওইখানে অ্যাপার্টমেন্ট হাউস তৈরি হয়েছে, কিন্তু আমাদের সিনেমা হল তৈরি করার জন্য লোন দেওয়া বলেন কিংবা রাষ্ট্রের কোনো প্রণোদনা বলেন অথবা একটা নির্দেশনা বলেন যে তুমি যেহেতু একটা জায়গা সিনেমা হল ভেঙে মার্কেট বানাচ্ছ, ওইটার মধ্যে আবার সিনেমা হল থাকতে হবে। ভারতীয়দের আরেকটি চেষ্টা ছিল যে আমাদের এখানে সিনেমা তৈরি না হোক, কিন্তু ভালো সিনেমা হল তৈরি হোক, কারণ ওরা অত্যন্ত টেকনিক্যালি রিচ সিনেমা বানায়। সেজন্য তাদের ডিস্ট্রিবিউটরদের সাথে এবং ফিল্ম যারা প্রদর্শক তাদের সাথে তারা বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, এবং আমাদের এখানে যেই একটু নাম করে তাকে নিয়ে কলকাতাতে বা অন্য কোথাও নিয়ে ছবি বানানোর তারা চেষ্টা করেছে। এবং আরেকটা বিষয় তারা করতো, তারা কাউকে এখানে জনপ্রিয় করার জন্য ওইখান থেকে একটা পুরস্কার দিয়ে দিত, এবং সেই পুরস্কারের লোভে মানে এটা এক রকমের এত একটা মানে এত সিলি ছিল
মানে ভাষায় বলার না যে কারা যেত, কাদেরকে নিয়ে যেত। একজন ইথুন বাবু আমাকে প্রশংসা করছিলেন। আমরা একটা সময় একদম কাছাকাছি আমাদের অফিস ছিল, ও গান বানালে আমার এখানে গান চলে আসতো, আমি একটা গান শুনতে চাইলে ওকে ফোন করতাম। এরকম একটা সুন্দর পরিবেশ ছিল আমাদের সংস্কৃতি জগতে। সেইটাকে আমি বলবো যে নানান ধরনের তালিকা করে বাংলাদেশের সেরা সেরা সঙ্গীত শিল্পীদেরকে কালো তালিকা করে তাদেরকে গান গাইতে না দেওয়ার পর্যন্ত চেষ্টা করা হয়েছে। এবং দেখেন যে গল্পটার মধ্যে ছিলাম, যে এই যে একটা অদ্ভুত অবস্থা তৈরি করা হয়েছে, সেই অদ্ভুত অবস্থার মধ্যে তারা যেটি করেছে স্পন্সর নিয়ন্ত্রণ করেছে। কারণ আমাদের এইখানে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে তারা বসে যখন সিদ্ধান্ত দেয়, তারা সেই সব মানুষকে মিডিয়া থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যারা জাতীয়তার কথা বলে, যারা জাতীয় সংস্কৃতির কথা বলে, যারা সেই ভাষার কথা বলে। একজন ওখান থেকে একটা পুরস্কার নিয়ে আসলেন, পুরস্কারের নাম কি, দাদা সাহেব ফালকে পুরস্কার। তো আমি যে পুরস্কার পেয়েছেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা পুরস্কার তো তুমি পেয়েছো, কিন্তু দাদা সাহেব ফালকেটা কে? বলে আমি জানি না। যে পুরস্কার পেয়েছে সে জানে না, কিন্তু সেটা নিয়ে এসে গর্ব করছে কেন? কারণ ওইটা তুলে দিয়েছে তাকে কেউ, একটা বিরাট একটা পাবলিসিটি হয়েছে। আমি আবার একটু বলি, আমার সবই আমার ছোট ভাইয়ের মতো। একজন চিত্রাভিনেতা ওইখানে ব্যান্ড হয়ে গেলেন হঠাৎ করে, ভিসা টিসা পান না কেন? উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দলের হয়ে নির্বাচনী প্রচারণা করেছেন এবং সেই জন্য ওনার ছবি টবি সব বাদ হয়ে গেল। মানে বাংলাদেশে প্রচারণা করতে করতে মানে ওটাকেও মনে করেছে একই কথা বলছি। আপনি একটা অবস্থা চিন্তা করেন যে আমাদের চিত্রনায়ক চিত্রাভিনেতারা ওই দেশের রাজনীতিতে গিয়ে ইনভলভ হয়ে তাদের জন্য প্রচারণা চালাচ্ছেন, মানে দেশেই হয়নি, ওখানেও যেতে হয়। এবং আমরা সারাক্ষণই বলি কে সিঙ্গাপুরে বাড়ি কিনেছে, কে মালয়েশিয়ায় বাড়ি কিনেছে, আমরা কেন খোঁজ নেই না যে কে কলকাতায় বাড়ি কিনেছে? সেটা তো আমরা খোঁজ নিচ্ছি না। পাচার কি শুধুমাত্র মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই আর কানাডায় হয়েছে? আমাদের পিকে হালদার টাকা চুরি করে সব নিয়ে ওইখানে উঠেছে এবং ওইখানে গিয়ে সংখ্যাগরিষ্ঠের দেশে সে সংখ্যালঘিষ্ঠ হয়েছে, ওইখানে গিয়ে মুসলমান নাম নিয়ে ঘোরাফেরা করছিল। আপনি চিন্তা করেন, আপনাকে মনে হয় না যে এতগুলা টাকা দিয়ে এত জমি জমা কেনা হয়েছে, এটা তাদের লোকজন দেখতে পায় নাই? তারা 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করে ফেলে যে সাইফ আলী খানকে বাড়ির মধ্যে ঢুকেছে যে সে বাংলাদেশি, 1 ঘন্টার মধ্যে বুঝে ফেলে। কিন্তু তারা পিকে হালদার 1000 কোটি টাকা সম্পত্তি সেখানে কিনছে, তারা বুঝতে পারে না কে কিনছে। এবং আরো মজার ব্যাপার দেখেন, তারা আমাদের চোরকে আশ্রয় দেয়, আমাদের নেতাকে আশ্রয় দেয়।